السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وربي زدني علما وربي زدني علما আলহামদুলিল্লাহ। আমরা গুটি গুটি পা করে 1 2 3 4 5 এই করতে করতে নবম ক্লাসে উপনীত হয়ে গেছি আলহামদুলিল্লাহ। প্রায় আমাদের 20টি ক্লাসের প্রায় অর্ধেকের মতো আমরা অতিক্রম করেই ফেলেছি। এখন থেকে যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ইলমে নাহউর জন্য, ইলমে সরফের জন্য, অ্যারাবিক গ্রামাটিক্যাল বিষয়গুলো জানার জন্য এই ক্লাসগুলো করলে আপনাদের জ্ঞানের প্রতি ভালোই একটা প্রভাব পড়বে, এটা আশা করা যায়। আজকে আমাদের নবম ক্লাসের আমাদের আজকে আলোচ্য বিষয় হলো ইসমুল মাফউলুন আর ইসমুল ফাইলুন। সংক্ষেপে আমরা ইসমে ফাইল বা ইসমে মাফউল বলি। আমরা এটাকে সংক্ষেপে কি বলি? ইসমে ফাইল, ইসমে মাফউল বলি। দেখেন, আমরা আজকে একটা নতুন বিষয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা অ্যাক্টিভ প্লাস প্যাসিভ শিখেছিলাম, অর্থাৎ ফেলে মারুফ থেকে ফেলে মাজহুল গঠন করা শিখেছিলাম। আর ফেলে মারুফ আর ফেলে মাজহুল যদি আপনি বুঝে থাকেন তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য আরো বেশি উপকারী হবে। চলেন, আমাদের আজকের পড়া হচ্ছে ইসমুল ফাইলুন ও ইসমুল মাফউলুন গঠন করা। এখন আমরা তার পূর্বে আগে জানবো, সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন যে ইসম ফাইল আর ইসম মাফউল এটা আবার কি, এদের আসলে কাকে বলে, এগুলো আমাদের জানা দরকার সংজ্ঞায়িত আকারে। দেখেন, ইসম ফাইলুন যে কর্তাবাচক বিশেষ্য। কর্তা, কর্তা কে? মানে যে কোনো একটা কাজ, কোনো ক্রিয়া সংগঠিত হয়, ওটা এমনি এমনি হয় না। কেউ না কেউ সেই ক্রিয়াটাকে সংগঠন করে, কেউ না কেউ সে কাজটা করে, তারপরেই কাজটা হয়, ক্রিয়াটা সংগঠিত হয়। যেমন আমি ভাত খেয়েছি, এই যে ভাত খেয়েছি, ভাত খাওয়া কাজটা আমি খেয়েছি, মানে কার দ্বারা হয়েছে? আমার দ্বারা হয়েছে। এই আমি হলাম কর্তা। আমি মেরেছি, ওই মারা কাজটা কার দ্বারা হয়েছে? আমি দ্বারা। তুমি স্কুলে গিয়েছো, স্কুলে স্কুলে যাওয়া কাজটা কার দ্বারা হয়েছে? তোমার দ্বারা। তুমি হলো কর্তা। এটাই হলো ইসমে ফাইল, এটাই হলো ইসমু ইসমে ফাইল। যেমন সংজ্ঞাটা দেওয়া আছে, দেখেন, ইসমে ফাইল ওই ইসিম বা নন ভার্বকে বলে। এটা কিন্তু নন ভার্ব, ইসিম, ফেল না। ইসমে ফাইল ওই ইসিম বা নন ভার্বকে বলে যা কোনো কাজের কর্তা বা কার্য সম্পাদনকারী বোঝায়। তার মানে যে কাজটা করে, অর্থাৎ কর্তা, বা যার দ্বারা কাজটা সম্পাদন করা হয়, কার্য সম্পাদনকারী। অবশ্য আপনারা বাংলা ভাষা বুঝেছেন। সেটাই হচ্ছে আপনার ইসমে ফাইল। এখানে দেখেন, সুন্দর করে একটা উদাহরণটা যদি আপনি বুঝেন আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। দেখেন কিভাবে কার্য সম্পাদন করে। দেখেন, আমরা তো শিখি নাসারা ইয়ানসুরু অর্থ হলো সাহায্য করা। নাসারা মানে সে সাহায্য করেছে, ইয়ানসুরু মানে সে সাহায্য করবে। তো এটাকে যখন আপনি কর্তাবাচক বানাবেন তখন হয়ে যাবে কি? নাসিরুন, তার মানে কি? সাহায্যকারী। ওই যে সে সাহায্য করেছে, সে সাহায্য করবে, কিন্তু সাহায্য করাটা তো একজনের দ্বারা হয়েছে, যার দ্বারা হয় সেটাই হলো সাহায্যকারী। যেমন দরিবুন, প্রহারকারী। এই যে কারী, প্রহার করা কাজটা তার দ্বারাই হয়েছে, এটাই হলো প্রহারকারী। তো এক কথা আমরা বলতে পারি যার দ্বারা ক্রিয়াটা সম্পাদন হয়, যার দ্বারা ক্রিয়াটা সম্পাদন হয় সেটাই হচ্ছে আপনার ইসম ফাইল। ইসম ফাইল গঠন করব কিভাবে? আমরা গঠন করার পদ্ধতি হলো আমাদের দুইটা। ইসম ফাইল গঠন করার পদ্ধতি দুইটা। একটা হলো 3 বর্ণ বিশিষ্ট শব্দ দিয়ে, একটা 3-এর অধিক বর্ণ বিশিষ্ট শব্দ দিয়ে। তো 3 বর্ণ বিশিষ্ট শব্দ যেটা, সেটাকে আমরা আরবিতে কি বলি? সোলাসি মুজাররাদুন। সংক্ষেপে সোলাসি মুজাররাদ বা 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়া। এই 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়া থেকে যদি আমরা ইসম ফাইল গঠন করি, তাহলে কি করতে বলেছে? দেখেন, ইসে ফাইল গঠন করার জন্য কি করতে হবে? ফাইলুন ওজনে গঠন করতে হবে। ফাইলুন মানে এটা হলো আপনার স্ট্রাকচার। এটা হলো এর উপরে সুপার ইম্পোজ করে গঠন করতে হবে। কি করতে হবে? প্রথম কাজটা কি? ওই যে আপনি ফা অথবা আপনি আইন বলেন, ফা বা আইন বলেন, অথবা
লাম বলেন, এই তিনটে বর্ণ এটাকে দিয়ে আপনি সুপার ইম্পোজ করবেন কার উপরে, যে ফাইলুন এটা গঠন করবেন। তাহলে কি আছে দেখেন, ফার্স্ট লেটারটা কি ফা, এই ফায়ের পরে কি আছে, একটা আলিফ আছে। ফায়ের পরে একটা আলিফ আছে, মানে ফার্স্ট লেটারের পরে একটা আলিফ, তারপরে কি আছে, ওই আলিফের পরে একটা জের আছে। আর লুন শেষে হলো তানবিন, কারণ এটা নন ভার্ব বা ইসিম হলে শেষে অটোমেটিক তানবিন থাকে। তাহলে এটার উপর যদি সুপার ইম্পোজ করে ফা আইন লাম এটাকে যদি আমি গঠন করি কি হবে দেখেন তো, ফা এটা কি একটা আলিফ দিয়ে দেবো শুধু, ফা আলিফের পরে কি ছিল, একটা জের, ফা ই। আর নন ভার্ব তাই কারণে এখানে কি দুই জের, ফা ইলু। এইভাবে আমাদের তৈরি করতে হবে। অনুরূপভাবে দেখেন এখানে জালা ইয়াজ আলু, জালা হলো অতীতকাল, ইয়াজ আলু এটা হলো অনতীতকাল বা মুজারি, এটা মাজি আর এটা হলো মুদারি। মুদারি এখান থেকেও তৈরি করতে পারবেন আপনি, যে আলামতে মুজারাকে ফেলে দেন, ফেলে দিলে কি থাকলো, জিম আইন লাম। তো কি করতে বলেছে আমাদের, কি ফার্স্ট লেটারের পরে একটা আলিফ, এই যে আলিফ দিয়ে দিলাম, ফার্স্ট লেটারের পরে আলিফ, তারপরে লেটারে হলো জের, এই যে জা ইলুন। এখান থেকে কি হয়ে গেছে দেখেন, জা ইলুন, কোনো কঠিন ব্যাপার না। জিম আইন লাম তিনটা লেটার, এই লেটারের ফার্স্ট লেটারের পরে একটা আলিফ দিয়ে দেবো, তারপর একটা জের। আর তানবিনটা এটা কমন বিষয়, যেহেতু নন ভার্ব, এটা ভার্ব না, অটোমেটিকলি তানবিন থাকবে। আর আগে তানবিন ছিল না কেন, আগে যেহেতু ভার্ব, ওই যে আমরা আগে শিখেছি যে ভার্বে আলিফলাম হয় না, গোলতা হয় না, তানবিন হয় না, জের হয় না, সেই জন্য ফাআলা ইয়াফআলু, জাআলা ইয়াজআলু শেষে তানবিন ছিল না। এখন যেহেতু জাইলুন এটা একটা কার্য সম্পাদন করে কর্তা, এটা ভার্ব না, এটা হলো কর্তা মানে নাউন, এই কারণেই শেষে জবর হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। চলেন আমরা আর একটু সামনে এগোই। এখন দেখেন এটা কতালা, কতালা ইয়াকতুলু, কতালা ইয়াকতুলু, এটা কি কতালা হলো ফেলে মাজি, কতালা কি ফেলে মাজি, এটা ইয়াকতুলু, ওই যে আমরা বাব শিখেছিলাম, এটা কোন সূত্রে পড়বে, কফ তা লাম, কফ তা লাম নাকি আমি নাসারা ইয়ানসুরু, এই যে কতালা ইয়াকতুলু, আপনি 3-4 বার রূপান্তর, ওই যে বলেছিলাম রূপান্তর জানলে বা একটু বয়স হলে আপনারা জানতে পারবেন যে এটা কোন সূত্রে ফেলবো আমি। যেমন বীজগণিতের অঙ্ক করতে গেলে আমরা জানতাম যে এই, কোন এই এই অঙ্কটা কোন সূত্র দিয়ে করতে হবে, কোন সূত্র করতে হবে না, এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে। কিভাবে, ওই যে আপনার একটা অঙ্কের সূত্রের প্রতি ধারণা আছে। অনুরূপভাবে বা এই অ্যারাবিকেও আপনি দেখেন কতালা, এই ভার্বটা যদি আপনি 2-4 বার রূপান্তর জানা থাকে, মানে একবারে যে এটা নিয়ে পড়ে আছেন তা না, এটা কয়েকবার আপনি যে একটা ভার্বের রূপান্তর, যা আলাইয়াজ আলু, যা আলাইয়াজ আলু, যা আলু, জালা ইয়াজআলু, ফাতাহা ইয়াফতাহু, কতালা ইয়াকতুলু, এই 3-4 বার বললেই প্যাটার্নটা আপনার মনে চলে আসবে। তার মানে এটা কোথায় হচ্ছে, নাসারা ইয়ানসুর থেকে। তাহলে কতালা এটার মুজারি হবে কি তাহলে, ইয়াকতুলু, কতালা থেকে হবে কি ইয়াকতুলু। এটা রুট লেটার কি ছিল, কফ তা লাম। তাহলে আমার সূত্র কি, বানানের সূত্রটা কি ছিল এখানে, সূত্রটা ছিল কি করতে হয়, যে ফার্স্ট লেটারের পরে আলিফ আর তারপরে জের। তাহলে দেন আপনি ফার্স্ট লেটারের পরে আলিফ, তারপরে জের। এখানে আমি একটু উঠিয়ে দিই, ইরেজার করে দিই, এর সমস্যা হচ্ছে। আহ, দেখেন কত সহজ ব্যাপার। এগুলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তাদের একটু হয়তো একটু জটিলতা মনে হবে, ওই বিষয়টাকে আমরা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে কি বলেছিলাম, ফার্স্ট লেটারের পরে একটা আলিফ, তারপরে হলো জের, এই যে কফ তালামকে কতিল, এইভাবে তৈরি হয়ে গেল। তারপরে কি আছে দেখেন, সামিয়া, সামিয়া, এটা প্যাটার্ন শিখে যাবে, সামিয়া ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ, এটা একটা সূত্র। সামিয়া থেকে মোজারি কি হবে, ইয়াসমাউ, ইয়াসমাউ। তাহলে আপনি তৈরি করেন, এটা রুট লেটার কি, সিন মিম আইন, এটাকে কোন প্যাটার্নে ফেলাবো, ওই যে ফাইলুন, তাহলে কি হবে, সামিউন, সামিউন। খুব একটা জটিল বিষয় না, এটা কি হয়ে যাচ্ছে আমাদের ইসে ফাইল বা কর্তাবাচক শব্দ তৈরি হয়ে যাচ্ছে। এটার অর্থ হবে কি, কারি। তাহলে দেখেন কতালা ইয়াকতুল মানে হত্যা করা, তাহলে কতিলুন, কতালা মানে সে হত্যা করেছে, ইয়াকুতুলু মানে সে হত্যা করবে। এটা হলো ভার্বের অর্থ। আপনি যখন কতিলুন কর্তাবাচক বিশেষ ইসমে ফাইল বানাবেন, তখন অর্থটা হবে কারি, তার মানে হত্যা করেছে, আর এখানে হয়ে যাবে কি হত্যাকারী, তার মানে কি সে একজন পুরুষ হত্যাকারী। সামিয়া ইয়াসমাউ মানে হলো শ্রবণ করা, সামিয়া মানে সে শ্রবণ করেছে, ইয়াসমাউ মানে সে শ্রবণ করবে। তাহলে সামিউন হলে কি, শ্রবণকারী, এই যে কারি অর্থ করবে। খুব একটা জটিল বিষয় না, সহজ একদম। তারপর দেখেন কর্তাবাচক বিশেষণ ফাইলের অনুবাদ পদ্ধতি, অনুবাদ তো এটা চলেন আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব, যেহেতু হেডস আপ, এটা অত বিস্তারিত বলার জায়গা না। তারপরে আমরা কি শিখবো এখন দেখেন,
এগুলোর কতগুলো রূপ রয়েছে। যেমন ফাইলুন আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। ফাইলুন এটা হলো কর্তাবাচক শব্দ একটা। এটা আরবিকে বলে কি ইসমুন, ইসমুন ফাইলুন। ইসমে ফাইল সংক্ষেপে ইসমে ফাইল। ইসমে ফাইলের 6টা শব্দ রয়েছে। 6টা শব্দ কি রয়েছে? পুরুষের 3টা রয়েছে, স্ত্রীর 3টা রয়েছে। পুরুষের 3টা কি দেখেন, ফাইলুন এটা হলো এক বচন। আমরা এক বচন শব্দ নন ভার্বকে দ্বিবচন করার নিয়ম কি শিখেছিলাম ফার্স্ট ক্লাসে? যে আনে একটা যুক্ত করতে হবে। তো ফাইলুন থেকে কি হয়েছে বাজারে? ফাই লানে। এই যে দেখেন ফাই লানে। যত দুনিয়ার নন ভার্ব ইসিম আছে এই নিয়মই হবে। এক বচন থেকে দ্বিবচন করলে কি হবো? আনে যুক্ত করতে হবে। আর বহু বচন করার নিয়ম কি শিখেছিলাম? শুধু লাস্টে একটা ওয়াও নুন যুক্ত করে দেন। তাহলে ফাইলুন থেকে ফাইলানে দ্বিবচন, বহু বচন হলে কি হবে? উনা। ওয়াও নুন যুক্ত করতে হবে। ফাই লুনা, এই যে উনা যুক্ত করে দিলাম। এই যে দুটোই আমরা ফার্স্ট ক্লাসে শিখেছি। তাহলে এই যে পুরুষের 3টা শিখলাম, ফাই লুন, ফাই লানে, ফাই লুনা। এগুলোর দেখেন, এগুলোর স্ট্যাটাস কি? লাস্টে কি আছে? পেশ, সবগুলোর পেশ। ফাইলানে ফাইলুন এটা 2 পেশ। আবার দ্বিবচনে পেশ বোঝাচ্ছে কি দিয়ে? আনে দিয়া। আলিফ তারপরে নুনে জের দিয়া, আনে দিয়া দ্বিবচনে, এটাও কি? পেশ। এটার স্ট্যাটাস কি? পেশ। তারপরে ফাইলুনা এটার স্ট্যাটাস কি? এটার স্ট্যাটাস যে ওয়াও চাই তার পূর্বে পেশ, তার মানে ওয়াও দিয়ে বোঝা যাচ্ছে কি? এটাও পেশ। তার মানে ফাইলুন এটা এক বচনে পেশ। দ্বিবচনে পেশের অবস্থাটা কেমন? আনে, আনে, খেয়াল রাখতে হবে এটা। যেমন কিতাবুন এটা পেশ। কিতাবুনের দ্বিবচন কিতাবানে, এটার স্ট্যাটাস কি? আনে আছে, এই কারণে এটা হলো পেশ, হলো স্ট্যাটাস পেশ, আনে। তারপরে কিতাবুনা যদি বলি, বা এই যদি উনা আলিফ ওয়াও ওয়াও নুন থাকে তো ওয়াও দিয়ে বুঝবেন এটার স্ট্যাটাস পেশ। তাহলে ফাইলুন, ফাইলানে, ফাইলুনা এই 3টা এক বচন, দ্বিবচন, বহু বচন, এই 3টার স্ট্যাটাস হচ্ছে পেশ। আবার দেখেন, এগুলোকে যদি স্ট্যাটাস আমি জবরে নিয়ে যাই, তাহলে আহ, এটা হয়ে যাবে কি? দেখেন, জবরের বেলা কি? ফাইলান, ওই যে ফাইলুন ছিল, আমি যদি আমি করি এটা স্ট্যাটাস জবরে নিয়ে যায়, ফাইলান, ফাইলান। তারপরে আবার কি হবে? ফাইলিন এটা কি? জেরের স্ট্যাটাস। ফাইলান এটা হলো জবর, ফাইলিন এটা হলো জের। অনুরূপ ভাবে ফাইলান এটা হলো পেশ ছিল, এখন ফাই লাইনে, এই যে দ্বিবচনের বেলায় জবরের বেলায় আপনার আসবে হবে কি? ফাই লাইনে। আবার জেরের বেলাতে হবে কি? ফাই লাইনে। তার মানে দ্বিবচনের শব্দটা হচ্ছে আপনার দ্বিরূপী। দ্বিবচনের শব্দটা ফাইলানে যখন আলিফ নুন থাকবে তখন স্ট্যাটাস কি? পেশ। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা এই 3টার স্ট্যাটাস পেশ। এই প্যাটার্নে, এই ছাঁচে, এই ধাঁচে যতগুলো শব্দ আসবে, যেমন রাজুলুন, রাজুলানে, রিজালুন, তাহলে এই বা কলামুন, কলামানে, কলামুনা, আকলামুন, এটা শুধু ইয়ার জন্য বলছি এটা। তাহলে এই সূত্রে যেগুলো থাকবে, ফাইলুন, ফাইলানে, ফাইলুন এটা স্ট্যাটাস ফেস। তারপর ফাইলান এটার স্ট্যাটাস জবর। কিন্তু দ্বিবচনের বেলা জবরের রূপটা কেমন হচ্ছে? ফাইলাইনে, এটা জবরের রূপ। তারপরে ফাইলাইনে আর একটা দেখছি, এটা কোনটা? এটা হলো জেরের স্ট্যাটাসে। তো এইটা হলো জেনারেল স্টেট আছে। তো এগুলা আর একটু বিস্তারিত আমরা মেন ক্লাসে শিখবো, এখনো তো ঘাবড়ানো, আমরা প্র্যাকটিস নিলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। তো এখানে আরেকটা জিনিস ছিল যে যেমন ফাইলুন, ফাইলানে, ফাইলুনা বললাম যে পুরুষবাচকের 3টা, অনুরূপভাবে স্ত্রীবাচকের 3টা রয়েছে। কেমন কি? ফাইলাতুন শুধু একটা গোলতা যুক্ত করে দিয়ে তানবির দিয়ে দেবেন। ফাইলুনকে স্ত্রীবাচক বানালে কি হবে? শেষে শেষে একটা গোলতা দিয়ে দিলেই আপনার স্ত্রীবাচক হয়ে যাবে। ফাইলুন থেকে ফাইলাতুন, ফাইলাতুন। ফাইলুন থেকে ফাইলাতুন, ফাইলাতানে ওই যে দ্বিবচন হলে আনে যুক্ত, এটা মুখস্থ কথা। আর এটারই স্ত্রীবাচকের শেষে যদি গোলতা থাকে, গোলতা যুক্ত শব্দকে বহুবচন করার নিয়ম হচ্ছে, বহুবচন করার নিয়ম কি? বহুবচন করার নিয়ম হচ্ছে গোলতাটাকে উঠিয়ে দিয়ে আলিফ দিয়ে একটা লম্বা তা দিতে হবে। এই যে দেখেন ফাইলাতুন, ফাইলাতুন। কিভাবে ফাইলাতুন হলো? ফাইলাতুনটা কিভাবে হলো দেখেন। কি করতে হবে? যেখানে আপনার লাস্টে গোলতা আছে, এই গোলটাকে আমি তুলে দিয়ে কি করছি দেখেন তো, গোলটাকে তুলে দিয়ে একটা আহ, আলিফ আর ওটা লম্বা তা দিয়ে দিলাম। আর লাম তো আগে থেকে ছিল, এই লামটা কি? লামটা আগে থেকে ছিল। তো ফাইলা, আর তাইয়ের জায়গায় কি হয়েছে? আতুন। তার মানে যত ধরনের দুনিয়াতে আপনার যেমন শব্দ থাকবে, এই শব্দগুলোকে যদি আপনি গোলতা উঠিয়ে দিয়ে বহুবচন করেন, ফাইলাতুন, ফাইলাতুন তুন থাকলে এক বচন, এটাকে বহুবচন করার নিয়ম কি? গোলতাকে উঠিয়ে দিন, দিয়ে একটা আলিফ দিয়ে পরে লম্বা তা দিলেই বহুবচন হয়ে যাবে। তো এই হলো আমাদের এটা হলো স্ত্রীবাচকের 3টা আমরা শিখলাম। এগুলো শুধু আমরা, জি। তারপরে চলেন আমরা এটা আরো সামনে শিখবো, আর একটু নিয়ম আছে, চলেন আমরা আর একটু যাই সামনে।
এখানে দেখেন একটা জিনিস দেখেন, আমরা আগের স্লাইডে একটা জিনিস দেখেন, খেয়াল করেন, এটা আমরা ভাবছিলাম মেন ক্লাসে শেখাবো। এখানে দেখেন প্রথমে একটা শব্দ আছে, দেখেন আল্লাহু, আল্লাহু, তারপর আছে কি আল্লাহ, তারপরে কি আল্লাহ, আল্লাহি। এখানে এখানে আপনার বোঝাচ্ছে কি, যখন আল্লাহু পেশ থাকবে তখন সাবজেক্টলি অর্থ হবে, শূন্য বিভক্তি অর্থ হবে, মানে কে বা রয়ের এগুলা না, স্টিল শূন্য বিভক্তি অর্থ হবে। তারপর আল্লাহু, তারপর শুধু হলো আল্লাহ। এখানে যদি আমরা বেলালুন, তো শুধু হবে কি বেলাল, কারণ শেষে পেশ আছে। তো কোনো শব্দের শেষে যদি পেশ থাকে ওই শব্দটার অর্থ হবে শুধু সাবজেক্টলি শূন্য বিভক্তি। যদি বলি মোহাম্মাদুন, তাহলে কি হবে মোহাম্মদ। এবার ওই যে রাশিদুন, কি হবে রাশিদ। আবার যদি এই শব্দটা একই শব্দে যদি কি হয়, একই শব্দে একই শব্দে যদি আপনার জবর হয়, জবর হলে তখন কোনো শব্দে নন ভার্বের শেষে জবর থাকলে অর্থ হবে কি কে দিয়ে। তার আগেরটা ছিল শুধু আল্লাহ শূন্য বিভক্তি, এখানে জবর থাকার কারণে কি হয়েছে আল্লাহ কে। আর যদি জের থাকে তাহলে রয়ের আল্লাহ। একটা সিম্পল বিষয়, পেশ থাকলে সাবজেক্টলি, জবর থাকলে কে দিয়ে, আর জের থাকলে রয়ের দিয়ে অর্থ করতে হবে। এই জিনিসটা এখানে দেখেন, মুসলিমুন, এটা যদি বুঝে থাকেন কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে সেটা কয় বচন যেন আমরা শিখেছি প্রথম ক্লাসে, এক বচন। তো মুসলিমুন এটাকে যদি আমরা দুই বচন বানাই কি হবে, মুসলিমুনকে দুই বচন মুসলিমানে, তো দুনিয়ার যত নন ভাব সবগুলো দুই বচনে আনে যুক্ত করবে। আর বহু বচন কি করলে কি করতে হবে, শেষে ওয়ানুন মুসলিমুনা, এই যে হয়ে গেছে মুসলিমুনা। তো এগুলো কি, এই তিনটারই স্ট্যাটাস হলো পেশ। মুসলিমুন এটার শেষে পেশ, মুসলিমানে এটাও পেশ, কি দিয়ে বোঝাচ্ছে যে আনে দিয়ে, আনে থাকলে সেটা স্ট্যাটাস কি পেশ। তারপরে মুসলিমুনা, এই যে উনা থাকলে এটার স্ট্যাটাস কি পেশ। তার মানে মুসলিমুন এক বচন এটারও পেশ, মুসলিমানে এটাও দুই বচনের বেলা এটাও স্ট্যাটাস পেশ, মুসলিমুনা এটা বহু বচন এটারও স্ট্যাটাস পেশ। তো স্ট্যাটাস পেশ হলে কি দিয়ে অর্থ করতে হয়, যে মুসলিমুন একজন মুসলমান, শূন্য বিভক্তি, কেউ হবে না রয়ও হবে না, মুসলিমানে দুইজন মুসলমান, মুসলিমুনা সকল মুসলমান। আবার যদি আমি জবর দিয়ে বলি মুসলিমান, মুসলিমুনটাকে মুসলিমান বানিয়ে দিলাম, জবর দিলে কি দিয়ে অর্থ করতে হয়, কে দিয়ে আমরা শিখলাম। তাহলে মুসলিমান মানে হলে কি একজন মুসলমান, কে, জবর থাকলে কে দিয়ে অর্থ। তারপরে মুসলিমিন যদি জের থাকে তাহলে কি বললাম আমরা, রয়ের দিয়ে অর্থ করতে হবে, তাহলে কি একজন মুসলমানের। তাহলে মুসলিমুন মানে হলো একজন মুসলমান, মুসলিমান মানে হলো দুইজন মুসলমান, আর মুসলিমিন মানে হলো মুসলিমান অর্থ হলো দুইজন মুসলমান কে, আর মুসলিমিন অর্থ হলো দুইজন মুসলমানের, জের থাকলে রয়ের। আবার মুসলিমানে, এই যে পরেরটা হলো মুসলিমানে মানে দুইজন মুসলমান, এটা শূন্য বিভক্তি, কারণ এটা স্ট্যাটাস হলো পেশ। এটাকে জবরে যে নিয়ে যায় মুসলিমাইনে। দ্বিবচনের রূপটা দেখেন, এক বছরের বেলায় কি মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমুন পেশের বেলায়, মুসলিমান জবরের বেলায়, মুসলিমিন জেরের বেলায়। আবার মুসলিমানে এটা হলো পেশের বেলায়, পেশ আর স্ট্যাটাস পেশ। এটাকে যদি আপনি জবরে নিয়ে যায় তাহলে রূপটা চেঞ্জ হয়ে যাবে। এই শব্দটা দ্বিবচনের শব্দটা দ্বিরূপী, এটা মনে রাখবেন, দ্বিবচন আর বহু বচন এই শব্দটা দ্বিরূপী। কারণ মুসলিমানে এটা এক রূপ, আর মুসলিমাইনে এটা জবরের বেলায়, আবার জেরের বেলায় কি মুসলিমাইনে। তার মানে জবর আর জেরের বেলায় একই রকম রূপ, জবরের বেলা তো মুসলিম আইনে, জেরের বেলা তো মুসলিম আইনে। তার মানে রূপ কয়টা দাঁড়ালো, একটা মুসলিম মানে আর একটা দাঁড়াচ্ছে কি মুসলিম আইনে। এই জন্য দুই রূপী শব্দ। তাহলে মুসলিম মানে এখানে এটার স্ট্যাটাস কি শূন্য, ডান দিকে হলো সব, ডান দিকের লাইনটা পুরোটাই সবগুলো স্ট্যাটাস পেশ। তারপর মুসলিম মানে অর্থ হবে কি দুজন মুসলমান, মুসলিম আইনে তার মানে এখানে যে এটা কি স্ট্যাটাস কিসের ঘর, এটা এটা জবরের ঘর, মুসলিম আইনে মানে দুইজন মুসলমান কে। আবার যদি বলি মুসলিম আইনে, যদি এটা জেরের ঘরে নিয়ে যায় তখন হবে কি দুইজন মুসলমানের। আবার মুসলিমুনা এটার স্ট্যাটাস কি শেষের নিচেরটা, এটা হলো পেশ, তার মানে কি মুসলমান গণ, শূন্য বিভক্তি, কর্তাবাচক অর্থ। এটা যদি জবরে নিয়ে যায় কি হবে, মুসলিমুনা মুসলিমিনা, এই যে দেখেন মুসলিমিনা, এটাও জেরের বেলাও কি হবে মুসলিমিনা। তারপরে জবরের বেলা তো মুসলিমিনা, জেরের বেলা তো মুসলিমিনা, দ্বিরূপী শব্দ। দ্বিবচন আর বহু বচনের শব্দ দুটি দ্বিরূপী শব্দ। তাহলে মুসলিমুনা পেশের স্ট্যাটাসে কি শূন্য বিভক্তি মুসলমান গণ, মুসলিমিনা এটা জবরের বেলায়, এটা হলো জবরের বেলায়, জবরের বেলায় কি হবে অর্থ, মুসলিমিনা মুসলমানগণ কে। আবার যদি জেরের বেলা নিয়ে যায় মুসলিমিনা মুসলমানগণের। এই হলো আমাদের মোটামুটি একটা আলোচনা। এখন দেখেন ইসমে ফাইল গেল, এখন আমরা আরেকটা শিখবো কি ইসমে মাফউল বা কর্মবাচক। আগেরটা শিখলাম কি কর্তাবাচক, এখন শিখবো কর্মবাচক, ইসমুন মাফউলুন। এই শব্দটার পরিচয় কিভাবে দিচ্ছে দেখেন,
পরিচয়টা দেখেন। যে ইসিম, যে ইসিম বা বিশেষ্যের ওপর কর্তার ক্রিয়াটি পতিত হয়, মানে আপনি যে কাজ করছেন, কাজটা কি কাজ করলেন, আপনার কাজটা কার উপর যা পড়লো। যেমন আমি বকরকে মারলাম, বকরকে মারলাম, মারা কাজটা কার দ্বারা হয়েছে, আমার দ্বারাই। এই যে মারা কাজটা আমার দ্বারা হয়েছে, কিন্তু কাজটা কার উপর যা পড়েছে, ওই যে বকরের ওপর পড়েছে, ওই বকরটাই হয়েছে ইসিম মাফুল। সেটাই বলছে এখানে, যে যে ইসিম বা বিশেষের উপর কর্তার ক্রিয়াটি পতিত হয়, কাজটা যা পড়ে। যেমন রহিম দরজা বন্ধ করলো, রহিম বন্ধ করলো এটা কাজ, কি বন্ধ করলো, দরজা বন্ধ করলো, আর বন্ধ করা কাজটা কার উপর পড়েছে, দরজার উপরে পড়েছে। অর্থাৎ এটাই হলো আপনার ইসম মাফউল। দেখুন মানসুরুন, এখানে বলা আছে কি, মানসুরুন, একটা শব্দ আছে মানসুরুন, এই শব্দটা কার সাথে মিলেছে দেখেন তো, এই যে মাফউলুন। তো এখানে বলছে এই মাফউলুন প্যাটার্নে মিলে গেছে। এই জন্য মানসুরুন শব্দটা কি হবে, এটা হলো কর্মবাচক শব্দ বা ইসে মাফউলুন বলতে পারবো। মানসুরুনের শব্দের নাম ইসে মাফউলুন। এটার অর্থ হবে কি, আগেরটা কর্তাবাচক অর্থ, কারি অর্থ ছিল সাহায্যকারী, হত্যাকারী, তৈরিকারী। আর যদি ইসে মাফুল হয়ে যাবে, মানে মানে তখন যাকে করা হয়, মানে সাহায্যকৃত, কাজটা যার উপর পতিত হয়েছে। তার মানে মানসুরুন, না নাসারা ইয়ানসুর থেকে কর্তাবাচক নাসিরুন, মানে সাহায্য করে। এখন যদি আমি মাফউলুন প্যাটার্নে মিলে মানসুরুন বানাই, তখন হয়ে যাবে কি, সাহায্যকৃত অথবা যাকে সাহায্য করা হয়, যাকে সাহায্য করা হয় হবে। মানসুরুন অর্থ কি, যাকে সাহায্য করা হয় হবে। মানে এই যে যাকে সাহায্য, আপনার সাহায্য করাটা যার উপরে পড়ে, সেটাই মানসুরুন। এখানে এটা দেখেন, ফালা ইয়াফআলু, ফালাটা হলো মাজি, আর ইয়াফআলু হলো মুজারি। এটা রুট, এটার কি আছে, ফা আইলাম। এটাকে আমি আহ এটাকে আমি কর্তাবাচক ক্রিয়া গঠন করি। কর্তাবাচক ক্রিয়ার গঠন রূপটা দেখেন কি বলেছে এখানে, যে গঠন প্রণালী কি করতে হবে, তিন বর্ণ বিশিষ্ট, এই তিন বর্ণের একটা নিয়ম, তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়া বা সোলাসি মুজারাত থেকে যদি এসে ফাইল গঠন করি আমি, তখন কি করতে হবে, এই যে কি করতে হবে, আমার কাজ কি, এই শুধু কাজ, এই একটা প্যাটার্ন মনে রাখবে। তার তিন বর্ণের ফাইলুন বানিয়েছিলাম, তখন কি করেছিলাম, ফাইলুন প্যাটার্নে। আর এখন মাফউলুন বানাবো কি, এটা মাফউলুন সূত্র, এটা আমার মেন সূত্র, এর উপর সুপারইম্পোজ করে যত দুনিয়ার শব্দ মাফউলুন গঠন করতে পারি। তাহলে কিভাবে গঠন করবেন আগে দেখেন। ফাআলা ইয়াফ ইয়াফআলু, এটা হলো মাদি আর এটা মুদারি। এটা রুট লেটার কি, ফাআইলাম। এখন এটাকে যদি আমি এটার মতো করে সাজাই, মানে ফার্স্ট লেটারের আগে হলো একটা জবরযুক্ত মিম, এই যে মিম, জবরযুক্ত মিম, তারপরে ফার্স্ট লেটারটা হলো সাকিন, তাহলে কি হলো মাফ। আইনের উপরে পেশ, পেশ দেখিয়ে দেওয়া আছে, ওই ওর পরে সেকেন্ড লেটার পরে একটা ওয়াও সাকিন যুক্ত করে দিতে হবে। তাহলে কি হয়ে যায়, মাফউ। আর যেহেতু এটা নন ভার্ব, এই জন্য তানবিন, মাফউলুন। তার মানে আপনি দেখেন তো, ফা আইন লামকে ওই মাফউলুন প্যাটার্নে যদি গঠন করেন, হয়ে যায় কি, মাফউলুন। রুট লেটার কি, রুট লেটার কিন্তু হয়ে যায় আপনার ফা, এই যে হলো আইন, এই যে হলো লাম, তিনটাই ঠিকই থাকবে রুট লেটার, শুধু ফার্স্ট লেটারের আগে একটা জবরযুক্ত মিম, তারপরে যেটা হলো লেটারটা হলো সাকিন, আর মাঝের লেটার পেস্ট, পরে ওয়াও সাকিন। মানে এটা হলো একটা প্যাটার্ন। এই প্যাটার্নে সমস্ত ফা আইন লাম দিয়ে হোক বা জিম আইন লাম, জিন আইন লামকে যদি করে দিই কি হবে তখন, যে মাজউলুন, নুন সদরা কি হবে, মানসুরুন। তারপরে যদি আমি বলি দরাবা ইয়াদরিবু থেকে দরাবা, তাহলে মাদরুবুন। এইভাবে তৈরি হবে, কোনো ঘাবড়ানোর দরকার নেই, ইজি ব্যাপার। তো এখানে সেম আবার ওই যে আল্লাহু, আল্লাহু অর্থ হলো কি, আল্লাহ শূন্য বিভক্তি হবে, পেশ থাকলে শূন্য বিভক্তি। আল্লাহ, এটা হলে জবর দিয়ে, এটা হলো কে দিয়ে অর্থ হবে, আল্লাহকে। আল্লাহি, এটা অর্থ কি হবে, রয়ের যেহেতু জের আছে। এখন আসেন, মাফউলুনেরও ছয়টা, ফাইলুনের যেমন পুরুষের তিনটা, স্ত্রীর তিনটা, ছয়টা শব্দ ছিল, মাফউলুনেরও ছয়টা শব্দ আছে। তাহলে এখানে দেখেন তো, এখানে কি আপনার হলো মাফউলুন, এটা হলো প্রথমটা এক বচন, পুরুষের এক বচনটা। দ্বিবচন করলে কি করতে হয়, এই যে আনে যুক্ত করে দেন, হয়ে গেল মাফউলানে। বহু বচন করলে কি হবে, ওয়া নুন দিয়ে দেন, তাহলে হয়ে গেল মাফউলুনা। এই তিনটারই স্ট্যাটাস হচ্ছে আপনার পেশ। তার মানে মাফউলুন স্ট্যাটাস পেশ, মাফউলানে স্ট্যাটাস পেশ, মাফউলুনা স্ট্যাটাস পেশ। ও আগেরটা সরাসরি দুইটা পেশ দিয়ে পেশ বুঝছি, দ্বিবচনটা বুঝবো কি দিয়ে পেশ, আনে দিয়ে বুঝবো পেশ, আর বহু বচনটা বুঝবো ওয়াও দিয়ে পেশ। এখন
এইটার হলো জবরজের অর্থ, এটা তো আমরা শিখলাম, এটা অর্থ দরকার নাই। তাহলে মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, এটা পুরুষের দুই তিনটা। এখন স্ত্রীর তিনটা, তাহলে কি স্ত্রীর তিনটা আসেন দেখেন, স্ত্রীর তিনটা কি মাফউলাতুন, 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 এটাকে যুক্ত করলে কি আনে যুক্ত করে দেন, তাহলে মাফউলাতানে, মাফউলাতানে, মাফউলাতানে। আর ওই গোলতা থাকলে বহুবচন করার নিয়ম কি শিখলাম, যে গোলতাটা উঠিয়ে দিয়ে একটা আতুন যুক্ত করে দেন, গোলতা উঠিয়ে দিয়ে আতুন যুক্ত করে দেন, তাহলে মাফউলাতুন, এই যে গোলতা নাই, আতুন যুক্ত করতাম। যদি আমরা বলছি মাদ্রাসাতুন যদি বলি, তখন ওটা যদি আমরা সূত্র মতো বানাই, তাহলে কি হবে, মাদ্রাসাতুন গোলতাকে উঠিয়ে দিয়ে মাদ্রাসা, সায়ের পর আতুন যুক্ত করতাম, কি হবে মাদ্রাসাতুন। তারপরে জাদিদাতুন যদি বলি, তো জাদিদাতুন, এরকম ভাবে আপনার গোলতা উঠে গিয়ে এটা বহুবচন হয়েছে। এটা গেল আমাদের তিন বর্ণের বিশিষ্টের কিছু নিয়ম। এখন আমরা একটু দরকার আমাদের তিনের অধিক বর্ণ বিশিষ্ট। তিনের অধিক বর্ণ বিশিষ্ট দেখেন, তিন বর্ণের অধিক বর্ণ যেটা বিশিষ্ট সেটার নাম কি, সেটাকে সোলাসি মাজিদ ফি, মাজিদ ফি, সোলাসি মাজিদ ফি বলবে। সোলাসি মাজিদ ফি মানে মূল বর্ণ তিনটাই, কিন্তু অতিরিক্ত বর্ণ আছে তার সাথে, এই হলো সোলাসি মাজিদ ফি, মানে তিনের অধিক। আগের নিয়ম শিখলো তিন বর্ণ বিশিষ্ট, এখনকার নিয়ম শিখবো কি তিনের অধিক, তিন থেকে যত বেশি হয়, 4, 5, 6, 7, এই লেটার যুক্ত লেটার ইয়েগুলো, এগুলো ইসম ফাইল ইসম মাফুল কিভাবে গঠন করতে হয় দেখেন। কিভাবে গঠন করব এগুলোকে, এগুলোকে গঠন করবো কোথা থেকে, ফেলে মোজারে থেকে, ফেলে মোজারে মারুফ থেকে। আমি কি ফেলে মোজারে মারুফ, ফেলে মোজারে মারুফ কিভাবে, কোনটা ফেলে মোজারে মারুফ দেখেন তো। এই ফেলে মোজারে মারুফ থেকে আমার প্রথম কাজ কি, আলামতে মোজারেকে ফেলে দিতে হবে। আলামতে মোজারে যে আলিফ তা ইয়া নুন, ফেলে মোজারে মারুফের শুরুতে কি থাকবে, হয় আলিফ থাকবে, নাহলে ইয়া থাকবে, নাহলে তা থাকবে, নাহলে নুন থাকবে। এটাকে কি করব, এটাকে আমাকে বিলুপ্ত করব। বিলুপ্ত করার পর ওই যে আলামত মুজারাকে ফেলে দিলেন, ওই জায়গাটা একটা শুধু পেজযুক্ত মিম বসিয়ে দিবেন, পেজ বিশিষ্ট মিম, পেজ বিশিষ্ট আলামত মুজারাকে ফেলে দিয়ে সেই জায়গাটা পেজ বিশিষ্ট মিম বসিয়ে দেবো, তাহলেই আপনার গঠন হয়ে গেল, তাহলেই গঠন হয়ে গেল। শেষ বর্ণে তানবিন, এটা নন ভার্ব, এই জন্য শেষ বর্ণে তানবিন হয়ে যায়। তাহলে দেখুন তো, ইউসলিমু এটা হলো কি ভার্ব, এটা কি অতীত, অনতীত, মাদি না মুজারি, অবশ্যই মুজারি। তাহলে আমাদের সূত্র কি বললো, যে আলামত মুজারিকে ফেলে দাও, দিলাম ফেলে, এখানে আলামত মুজারিকে ফেলে দিলাম, ফেলে দিয়ে কি বলছে, যে ওই জায়গাটা পেজ বিশিষ্ট মিম বসিয়ে দাও। তাহলে ইয়াকে ফেলে দিয়ে এখানে পেজ বিশিষ্ট মিম বসিয়ে দেন, হয়ে গেছে, আর কোনো কাজ নাই। ইউসলিমু থেকে মুসলিমু, আর শেষে নন ভার্ব, এখানে হলে একটু তানবিন করে দেন, কাজ শেষ আপনার। তাহলে আলামতে মুজারাকে ফেলে দিলেই সেই জায়গাটা পেজ বিশিষ্ট মিম বসিয়ে দিলেই আপনার ইসে মাফুল, ইসে ফাইল গঠন হবে। এটা হলো ইসে ফাইল গঠন হলো। কয় বর্ণ থেকে ইসে ফাইল গঠন হয়, এটা এটা হলো তিনের অধিক, 4, 5, 6, 7 যত লেটার থাক, এগুলোর নিয়ম হলো এটা কি, আলামতে মুজারাকে ফেলে দাও, সেখানে একটা পেজ বিশিষ্ট মিম দিয়ে দাও, শেষ আপনার হয়ে গেল মুসলিমন, হয়ে গেল মুসলিমন। এখানে দেখেন একটা বড় ইয়াস্তান সিরু, ইয়াস্তান সিরু, আমার কাজ কি, আলামত মুজারকে ফেলে দেবো, ফেলে দিয়ে কি করবো, একটা পেজ বিশিষ্ট মিম বসিয়ে দাও, খালি একটা পেজ বিশিষ্ট মিম দিয়ে দাও, হয়ে গেছে আপনার মুস্তান সিরুন। আর লাস্টে তানবিন, এটা অটোমেটিক চলে আসবে, যেহেতু নন ভার্ব ইসিম তানবিন, মুস্তানসিন, এই যে হয়ে গেছে মুস্তানসিন। কত সুন্দর মজার ব্যাপার না, আলামত মুজারে ফেলে দাও, ওখানে একটা পেজ বিশিষ্ট মিম দিয়ে দাও, বাস কাজ শেষ। আবার এটা গেল ইসে ফাইল গঠন করলাম, কোথা থেকে ইসে ফাইল গঠন করলাম, তিন বর্ণ বেশি থেকে, যেটা 4, 5, 6 বর্ণ, তিনের অধিক বর্ণ বিশিষ্ট ফেল থেকে আমি যদি রুট ডাটার থেকে যদি ইসে ফাইল গঠন করি, তাহলে আলামত মোজারকে ফেলে দিয়ে একটা পেজ বিশিষ্ট মিম দিলেই হয়ে গেল। আর ইসে যদি মাফুল গঠন করি, তিন বর্ণ বিশিষ্ট শব্দ থেকে যদি আমি মাফুল গঠন করি, তখন কি করতে হবে, ওই যে মোজারে ফেলে মোজারে মা আরুফটাকে মাজুল বানাবে। এর মেন সূত্র হলো মাজুল বানানো। মাজুল বানাতে হয় কি দিয়ে, আমরা জানি ফেলে মোজারে মাজুল বানানোর নিয়ম কি, শেষ বর্ণ আর সাকিন নো সেন্স। কাজ ছিল কয়টা, তিনটা। এক নম্বর কাজ, প্রথম কাজ কি, শেষ বর্ণ সাকিন নো সেন্স। দ্বিতীয় কাজ কি, আলামত মোজারেতে পেশ, এটা কি মাজুল বানানোর নিয়ম, প্যাসিভ বানানোর নিয়ম। এক নম্বর কাজ শেষ বর্ণ আর সাকিন নো সেন্স, দুই নম্বর কাজ আলামত মোজারেতে পেশ, তিন নম্বর কাজ হলো সব যত হারাকা যাব। এটা হলো কাজ ছিল আমাদের। তাহলে দেখেন তো, এখানে এখানে ছিল কি, ইউস লিমু ছিল শব্দটা, এই ভাবটা খেয়াল করেন, যেমন এই ভাবটা খেয়াল করেন, ইউস লিমু ছিল। এটাকে আমরা যদি প্যাসিভ করেছি কিভাবে দেখেন, প্যাসিভ কি, ওই শেষ বর্ণ মিম, এটা নো সেন্স, আর এই যে সিন সাকিন, এটা নো সেন্স। আর দ্বিতীয় কাজ কি, আলামত মধ্যে পেশ, এই যে ইউ, আলামত মধ্যে পেশ থাকলে থাকলো, না থাকলে আমি দিব পেশ। আর শেষ যত হারাকা থাকবে সব জবর হয়ে যাবে। তার মানে এখানে ইউস লি ছিল, লিটা আর থাকবে না, কারণ
সূত্র আমার যত বলছে যে হারাকা যত সব জবরে যায় ইসলামু। এই ইসলামু এটাকে এখন কি করবো, আমার কাজ কি, আলাদা মুজারা ফেলে দিয়ে পেশ বিষ্ট মিম বসিয়ে দেন, হয়ে গেল আপনার। আলাদা মুজারাকে ফেলে দিয়ে পেশ বিষ্ট মিম দিতে মুসলামুন, আর শেষে তানবিন, এটা তো হবেই মুসলামুন। তার মানে একটা জিনিস বুঝছেন, দেখেন একটা জিনিস, একটা এটা ক্লিয়ার কিভাবে হচ্ছে। তার মানে আপনি যদি, আপনি যখন ফেলে ইসে ফাইল গঠন করছেন তিন বর্ণ থেকে, তিনটা লেটার থেকে ইসে ফাইল গঠন করলে কি হচ্ছে, তিনটা বর্ণ থেকে ইসে ফাইল গঠন করলে কি হলো আপনার, যখন ইউসলিমু, ইউসলিমু এটা থেকে আমি ইয়াকে ফেলে দিয়ে পেশবিষ্ট মিম দিয়ে দিলাম, হয়ে গেল কি মুসলিমুন। এই মুসলিমুন এটা কি, তিন বর্ণের বেশি অধিক, তিনের অধিক বর্ণ বিশিষ্টের ইসে ফাইল গঠন হলো, এটা হলো মুসলিমুন। এটাকে যদি আমি আবার জবর দিয়ে দিই তাহলে হয়ে যাবে এটা ইসে মাফুল। তাহলে নিচে জের থাকলে এটা কোনটার বেলায়, তিনের অধিক বর্ণের বেলায়, যে আলামত মোজার জায়গায় পেশ বিশটা মিম, আর শেষ বর্ণের আগের বর্ণের জের, আর তারপরে জের থাকলে হলো ফাইলুন, আর জবর থাকলে মাফাউলুন। এই যে এখানে দেখেন, এই যে মুসলিমুন এই শব্দটা দেখেন, মুসলামুন, তার মানে কি জবর আছে, তাহলে এটা কি হতে পারে, ফাইলুন হবে না মাফউলুন, জবর থাকলে মাফউলুন। আবার যদি আমি জের দিয়ে দিই মুসলিমুন, কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ইসে ফাইল। ইসে ফাইল কয় বর্ণের, তিনের অধিক বর্ণের। একটা উদাহরণ দিয়ে দেখেন, আমি ইস্তাক বারা, এটা হলো একটা বড়, ইস্তা থাকলে কয় নাম্বার গ্রুপ, এটা ইস্তা থাকলে 10 নম্বর গ্রুপ, ইস্তাক বারা। এটাকে যদি আমি মোজারি বানাই কি হবে, ইয়াস্তাক বেরু, ইয়াস্তাক বেরু, ইয়াস্তাক বেরু, তখন এটার মোজারি কি হবে, ইয়াস্তাক বেরু। তাহলে আপনার সূত্র কি, আলামতে মোজারাকে ফেলে দেন, ইয়াকে ফেলে দেন, পেশে ফেলে দিয়ে কি করবো, শুধু একটা পেশ বিশিষ্ট মিম দিয়ে দেন, শুধু একটা পেশ বিশিষ্ট মিম দিয়ে দেন, তাহলে ইয়াস্তাক বেরু থেকে কি হবে, মুস্তাক বিরুন, মুস্তাক বিরুন। তাহলে মুস্তাক বিরুন, দেখেন তো শেষ বর্ণ আগে মানে জের আছে, মুস্তাক বি বলছেন, তখন যদি বি বলেন জের দিয়ে বলেন তাহলে হবে ইসমে মাফউল। আর যদি আপনি জবর দিয়ে দেন তখন হয়ে যাবে কি ইসমে মাফউল। জের থাকলে ইসমে ফাইল, মুস্তাক বেরুন হলে ইসমে ফাইল, আর মুস্তাক বারুন বললে ইসমে মাফউল হয়ে যাবে। এই যে দেখেন এখানে ইস্তাক বারু, ইয়াস্তাক বিরু, এটা যদি আমি প্যাসিভ বানাই কি হবে, আলামত প্রথম কাজ শেষ বর্ণ সাকিন নো সেন্স, এই যে কাপে সাকিন সিনে সাকিন, এটা কোনো চেঞ্জ নাই, ওইরকমই আছে। আর শেষ বর্ণ পেশ ছিল, পেশই থাকবে। এখন আমার কাজ কি, প্যাসিভ বানানোর নিয়ম কি, মাজহুল বানানোর নিয়ম কি, আলামত বোঝাতে পেশ দিয়ে দাও, পেশ দিয়ে বাদ বাকি যত হারাকা সব জবর। তাহলে ইয়াস্তাক বিরু, এটা বিরু থেকে বারু হয়ে যাবে, ইউস্তাক বারু। এখন আপনি যদি মাজহুল বানান, মাজহুল থেকে যদি আপনি ইসে মাফুল বানান, কি করব, আলামত মুজারাকে ফেলে দিয়ে একটা পেশবিষ্ট মিম দিয়ে দেন, তাহলেই হয়ে গেল কি, তাহলে হবে কি মুস্তাক বারুন। তার মানেই হচ্ছে মুস্তাক বেরুন বললে হচ্ছে ইসে ফাইল, আর মুস্তাক বারুন বললে হবে ইসে মাফউল। ঠিক অনুরূপ ভাবে এগুলোরও 6টা শব্দ আছে, আগের মতোই সেম ওরকম, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, ওরকম ভাবে এগুলো তৈরি হবে ইনশাআল্লাহ। তো এই হলো ছিল আজকের মতো, ইনশাআল্লাহ আমরা সামনে ক্লাসে অধিক প্র্যাকটিসের মধ্যে জিনিসগুলো আরো ক্লিয়ার করবো। কয়েকবার দেখলে বা কোনো ডাউট থাকলে এখন থেকে হয়তো ক্লাসে জিজ্ঞেস করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, একটু বড় হয়ে গেল, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে শেষ করলাম, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।